প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের অনলাইন ক্লাসে আজকে 65তম লেকচারে আছি। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে ক্লাস করছিলাম। আমরা অধ্যায় 3 শুরু করেছি অলরেডি, ব্যাংক সমন্বয় বিবরণী। এবং আজকের ক্লাসে আমি তোমাদের বোর্ড কর্তৃক যে 3 নম্বর অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে চতুর্থ সপ্তাহে, সেই অ্যাসাইনমেন্টটা নিয়ে শুরুতে কিছু আলোচনা করব। কিছু অ্যাসাইনমেন্টের সমাধান করার ক্ষেত্রে সহায়ক কিছু নির্দেশনা তোমাদের দিব, বা কিভাবে সমাধানটা করলে আরো বেশি সহজ হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করে অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে তোমাদের জন্য হেল্পফুল হবে এরকম একটা অঙ্ক আমি বই থেকে তোমাদের জন্য করে দিব। অর্থাৎ আমরা যে অধ্যায়টা শুরু করেছিলাম ব্যাংক সমন্বয় বিবরণী, সৌভাগ্যবশত আমাদের সেই অধ্যায় থেকেই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে চতুর্থ সপ্তাহে, যেটা আমাদের অ্যাসাইনমেন্ট 3। তাই আমি আর অধ্যায়ের নামটা সেভাবে লিখে দেখো পাশে অ্যাসাইনমেন্ট 3 চতুর্থ সপ্তাহ, যেটা তোমরা পেয়েছো অলরেডি হাতে। যে অ্যাসাইনমেন্টটা তোমাদের চতুর্থ সপ্তাহের জন্য দেওয়া হয়েছে সেটা তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় থেকে দেওয়া হয়েছে। এই অধ্যায়টা আমরা কিন্তু করছিলাম আমাদের অনলাইন ক্লাসে। অধ্যায়টা শুরু করে আমরা এই অধ্যায়ের একক জের বা প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করার যে নিয়ম, সেই নিয়মটা কিন্তু গত ক্লাসে আমরা অলরেডি শিখেছি। আমরা এখনো পর্যন্ত এই পদ্ধতিতে অঙ্ক করিনি, কিন্তু আজকে আমরা সেই পদ্ধতিরই একটা অঙ্ক করব যে নিয়মটা আমরা শিখেছি। তবে তোমাদের জন্য অ্যাসাইনমেন্টে যেই অঙ্কটা দেয়া হয়েছে উদ্দীপকটা, সেটা হচ্ছে আমরা যেই নিয়মের নমুনা ছকটা শিখেছি। আমি তোমাদের জন্য ছক লেখার আগে একটা ছোট নোট লিখে দিয়েছিলাম যে যদি যে ছক অনুযায়ী আমরা করছি, যদি নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত দিয়ে ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ শুরু হয় তাহলে এই বিষয়গুলো যোগ হবে, এই বিষয়গুলো বিয়োগ হবে। কিন্তু যদি তার উল্টা উদ্বৃত্ত দিয়ে শুরু হয়, অর্থাৎ ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্ত দিয়ে শুরু হয় ব্যাংক জমা দিয়ে, বা নগদান বইয়ের ব্যাংক জমা না হয়ে নগদান বইয়ের ব্যাংক জমাতিরিক্ত দিয়ে শুরু হয়, উল্টা উদ্বৃত্ত দিয়ে যদি শুরু হয়, তখন ওই নমুনা ছকের উল্টা কাজগুলো হবে। অর্থাৎ যেগুলো আমরা যোগ করেছি সেগুলো বিয়োগে যাবে, যেগুলো বিয়োগ করেছি সেগুলো যোগে যাবে। আমরা অ্যাসাইনমেন্টে যে উদ্দীপকটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের নমুনা ছকের উল্টা নিয়মে উদ্দীপকটা দেয়া হয়েছে। তাহলে এটা খুবই মজার একটা বিষয় যে আমরা যে নিয়মটা শিখেছি সেটা যদি আমরা গত ক্লাস অনুযায়ী আমরা বাসায় সেই নিয়মটা প্র্যাকটিস করি এবং দু একটা উদাহরণও যদি দেখে থাকি, তাহলে আজকে আমরা তার উল্টা কাজগুলো করব। অর্থাৎ আমাদের যে উদ্বৃত্তটা দেয়া আছে আমাদের নমুনা ছকের বিপরীত উদ্বৃত্ত দিয়ে ব্যাংক সমন্বয় বিবরণীটা শুরু করা হচ্ছে এখানে উদ্দীপক অনুযায়ী, তাহলে আমাদের নিয়মটাও উল্টে যাবে। অর্থাৎ যোগের বিষয়গুলো বিয়োগে চলে যাবে, বিয়োগের বিষয়গুলো যোগে চলে আসবে। সেই নিয়মটা মাথায় রেখে আমরা অ্যাসাইনমেন্টটা কিন্তু করব। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট করার জন্য আমার বলার প্রথম বিষয় ছিল যে আমি গত ক্লাসে তোমাদের যে নিয়মটা শিখিয়েছি সেই নিয়মের উল্টো উদ্বৃত্ত দিয়ে কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে আমাদের উদ্দীপক অনুযায়ী। তাহলে নিয়মটাও কিন্তু তোমরা আমার নোট অনুযায়ী সেইভাবে ফলো করে উল্টা কাজগুলো করবে। যোগের গুলো বিয়োগে যাবে, বিয়োগের গুলো যোগে যাবে। যদি তোমরা অনলাইন ক্লাস রেগুলার ফলো করে থাকো তাহলে এই অ্যাসাইনমেন্টের সলিউশন করতে তোমাদের তেমন কোনো কষ্ট হবে না। আচ্ছা, এখন মূল আলোচনায় চলে যাই। আমাদের অ্যাসাইনমেন্ট 3 আমরা শিরোনাম কি দিব? আমাদের উদ্দীপকের উপরে ছোট করে একটা কথা লেখা আছে সহায়ক তথ্যের উপরে। আমাদের অ্যাসাইনমেন্ট 3 তো এটা 1 নাম্বার কলামে দেয়া আছে, আর দ্বিতীয় কলামে যেখানে অ্যাসাইনমেন্ট কথা লেখা সেখানে দেখবে শুরুতেই লেখা আছে নগদ অর্থের স্বচ্ছতা নিশ্চিতকরণে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ। ঠিক আছে, এটা দিয়ে তারপর সহায়ক তথ্যটা আমাদের দেয়া। আমরা এই কথাটাকে শিরোনামের মধ্যে রাখতে পারি, কারণ এই কথাটা দিয়ে কিন্তু আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী যে আমরা করছি সেটা আমরা বুঝাচ্ছি। কারণ এত বড় উদ্দীপক, অঙ্কের প্রশ্ন পুরোটা তো আমরা শিরোনাম আকারে দিতে পারি না, এই কথাটা দিয়ে আমরা শিরোনামটা বুঝাতে পারি। তাহলে এটা তোমরা শিরোনাম হিসেবে রাখতে পারো কভার পেজে। তারপর যে উদ্দীপকটা দেয়া আছে আমি তোমাদের জন্য একটু খাতায় লিখে নিয়েছি। বোর্ড থেকে যে অ্যাসাইনমেন্ট 3 দেওয়া হয়েছে সেই ব্যাংক সমন্বয় বিবরণীর যে উদ্দীপকটা দেয়া আছে সহায়ক তথ্য যেটা দেয়া আছে সেখানে লেখা আছে, একটু খেয়াল করো। 2021 সালের 30 জুন তারিখে সবুজ ট্রেডার্স এর নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিল পরিলক্ষিত হয়। নিম্নে এই সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হলো। 1 নাম্বার যে তথ্যটা দেয়া আছে সেটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ 60,000 টাকা। আমরা কিন্তু নমুনা ছক শিখেছি গত ক্লাসে। নগদান বই অনুযায়ী ব্যাংক
জমার উদ্বৃত্ত বা ব্যাংক উদ্বৃত্ত, অথবা আমরা এটা কিন্তু নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত বুঝাচ্ছি, নমুনা ছক আমরা যে নিয়মে শিখেছি। অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত মানে কিন্তু নগদান বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত। এই ডেবিট উদ্বৃত্তটাই যদি আমরা ব্যাংক বিবরণী ডেবিট উদ্বৃত্ত বলি, তাহলে সেটা কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত হয়। অর্থাৎ দুইটারই ডেবিট উদ্বৃত্ত যদি আমরা বলি, নগদান বইয়ের ব্যাংক জমা, ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত মানে হচ্ছে ব্যাংক বিবরণীর ব্যাংক জমাতিরিক্ত। অর্থাৎ ওই উদ্বৃত্ত দিয়ে যদি আমরা অঙ্কটা শুরু করি ব্যাংক সমন্বয় বিবরণী, তাহলে আমি যেই নমুনা ছকটা তোমাদের শিখিয়েছি অথবা তোমাদের বইয়ের টপিক নাম্বার, যেখানে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের 3টা পদ্ধতির কথা বলা আছে, সেখানে টপিক নাম্বার 3.06 1 নাম্বারের যে নিয়মের ছকটা, সেটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক জমা অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, সেটা দিয়ে করলে কি কি হবে সেটা দেওয়া আছে, কোনগুলো যোগ হবে কোনগুলো বিয়োগ হবে। কিন্তু আমাদের উদ্দীপকে এখানে ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য যে প্রথম যে তথ্যটা, যে উদ্বৃত্তটা আমাদের লাগে, সেটা কিন্তু ওই নমুনা ছকের উল্টো উদ্বৃত্তটা দেয়া, অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট উদ্বৃত্ত দেওয়া আছে। তাহলে আমরা ওই নিয়মের ছকের উল্টা কাজগুলা করব। তাহলে আমরা মাথায় নিয়ে নেই যে আমরা যে নমুনা ছকটা গত ক্লাসে শিখেছি, আজকে সেই ছকের উল্টা কাজগুলো কিন্তু করব, সেই ছকের নিয়মই ফলো করব। জাস্ট যোগের অংশগুলো বিয়োগে নিয়ে যাব, বিয়োগের অংশগুলো যোগে নিয়ে আসব। 2 নম্বর তথ্যটা দেয়া আছে গরমিলের কারণটা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ, এটা তো হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার বলা আছে 15,000 টাকা ও 20,000 টাকার 2টি ইস্যুকৃত চেকের মধ্যে দ্বিতীয় চেকটি 30 জুনের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি। ঠিক আছে, তাহলে দ্বিতীয় চেক হচ্ছে 20,000 টাকার চেকটা, যেটা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। এটা যদি আমরা নিয়ম গত ক্লাসের নিয়ম অনুযায়ী বা বইয়ের ছকের নিয়ম অনুযায়ী করতাম, নগদান বইয়ের ব্যাংক জমা দিয়ে যদি করতাম, তাহলে এটা যোগের অংশে যেত। এখন যেহেতু উল্টা করতে হচ্ছে, এটা আমাদের বিয়োগের অংশে দেখাতে হবে। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, টাকার কলামে আমরা এটা বিয়োগের অংশে দেখাবো 20,000 টাকা, যেহেতু দ্বিতীয় চেকটা 20,000 টাকা। এরপর 3 নাম্বার আছে 10,000 টাকা ও 9,000 টাকার 2টি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। 30 জুনের মধ্যে প্রথম চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়নি। প্রথম চেকটি হচ্ছে 10,000 টাকা। আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দেওয়া হলে আর ব্যাংক কর্তৃক আদায় না হলে, সেটা আমরা ওই বইয়ের ছকের নিয়ম অনুযায়ী বা আমি যে তোমাদের নিয়ম শিখিয়েছি সেটা বিয়োগের অংশে যেত। কিন্তু আমরা আজকে যেহেতু উল্টা কাজ করছি, এটা যোগের অংশে যাবে 3 নাম্বারটা। তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটা আমরা যোগের অংশে দেখাবো 10,000 টাকা, প্রথম চেকটি যেহেতু। 4 নাম্বার বলেছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে লভ্যাংশ আদায় আমরা নিয়মের ছকের মধ্যে থাকলে এটা হচ্ছে যোগে দেখাতাম, কিন্তু আমরা যেহেতু নিয়মের উল্টা দিকে আছি, আজকে আমরা উল্টা উদ্বৃত্ত দিয়ে করছি, তাহলে লভ্যাংশ আদায় যা নগদান বইতে লেখা হয়নি, এটা আমরা কোথায় রাখবো? বিয়োগের অংশে রাখবো। ঠিক আছে, কারণ আমরা উল্টা কাজগুলো করছি। আচ্ছা, 5 নাম্বার প্রদেয় হিসাবের 10,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। আচ্ছা, প্রদেয় হিসেবে টাকা পরিশোধ করলে আমরা যদি ওই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে করতাম বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দিয়ে করতাম, ডেবিট উদ্বৃত্ত দিয়ে যদি শুরু করতাম, তাহলে প্রদেয় হিসেবের টাকা যেটা ব্যাংক পরিশোধ করেছে, ব্যাংক যে কাজগুলো করতো আমাদেরকেও সেই কাজগুলোই করতে হতো। অর্থাৎ ব্যাংক মাইনাস করেছে, আমাদেরকেও মাইনাস করতে হতো। কিন্তু এখানে যেহেতু আমরা উল্টা কাজ করছি, আমরা নগদান বইয়ের ব্যাংক জমাতিরিক্ত দিয়ে কাজ করছি, তাহলে আমাদের এটা প্রদেয় হিসাবের টাকাটা যেটা ব্যাংক পরিশোধ করেছে, আমরা মাইনাস না করে এটাকে প্লাস করব। ঠিক আছে, আমরা উল্টা কাজ করছি, তো যেগুলো বিয়োগের অংশ আমাদের দেখানোর কথা ছিল সেগুলো আমরা যোগের অংশে দেখাবো। তাহলে যেটা আমরা লিখবো যে ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের অর্থ পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি, টাকাটা দেখাবো। 6 নাম্বার বলা আছে প্রাপ্য হিসাবের নিকট থেকে প্রাপ্ত 2,000 টাকার একখানি চেক নগদান বইতে ভুলে 2 বার ক্রেডিট করা হয়েছে। আমরা যদি প্রাপ্য হিসাব থেকে টাকা পাই বা চেক পাই, আমরা কি করি? টাকা পেলে, চেক পেলে ব্যাংক হিসাবকে ডেবিট করি আর প্রাপ্য হিসাবকে ক্রেডিট করি। এখানে প্রাপ্য হিসাব থেকে 2,000 টাকার একখানি চেক পেয়ে নগদান বইতে আমরা ভুলে 2 বার ক্রেডিট করেছি। আমাদের ব্যাংককে ডেবিট করার কথা, কিন্তু আমরা 2 বারই ব্যাংককে ক্রেডিট করে রেখেছি, তা আবার ভুল করে 2 বার ক্রেডিট করেছি, যেটা সম্পূর্ণটাই ভুল। 2,000 টাকাকে 2 বার ক্রেডিট করা মানে 4,000 টাকা ব্যাংকে আমরা ক্রেডিট করেছি। তাহলে এই ভুলটা প্রথমে শুধরাতে হবে। ঠিক আছে, ভুলটা শুধরানোর জন্য আমরা জাবেদা দেই। জাবেদাটা কেমন হবে? যে আমাদের যেটা ক্রেডিট করেছিলাম আমরা এখন সেটাকে ডেবিট করব। ব্যাংক হিসাব ডেবিট,
4,000 টাকা আমরা ক্রেডিট করেছিলাম, 4,000 টাকা ডেবিট করব। এটা হচ্ছে ভুলটাকে শুধরানোর জন্য। আর প্রাপ্য হিসাবকে আমরা যেটা ওই ক্রেডিট দিকে নগদান বইতে লিখেছিলাম, প্রাপ্য হিসাবটাকে ভিতরে লিখেছিলাম, তাহলে প্রাপ্য হিসাবটাকে এখন ক্রেডিট করব। তখন আমরা ডেবিট করেছিলাম, ব্যাংককে ক্রেডিট করেছিলাম। এখন ভুলটা সংশোধনের জন্য 4,000 টাকা দিয়ে আমরা ব্যাংককে ডেবিট করব, আবার প্রাপ্য হিসাবকেও 4,000 টাকা দিয়ে ক্রেডিট করব। এটা হচ্ছে সংশোধনের কাজ। কিন্তু যেটা আমাদের সঠিক কাজ করার কথা সেটাও তো আমরা করিনি। অর্থাৎ আমাদের প্রাপ্য হিসাবের কাছ থেকে আমরা চেক পেয়ে যে 2,000 টাকা আমরা ব্যাংকে ডেবিট করব, আমরা সেই কাজটাও তো করিনি। তাহলে আমরা সঠিকভাবে এখন আবার হিসাবভুক্ত করব। 4,000 টাকার ভুল সংশোধনের জন্য আমরা একটা সংশোধনী দাখিলা দিতে পারি যে ব্যাংক হিসাব ডেবিট 4,000 টাকা, প্রাপ্য হিসাব ক্রেডিট 4,000 টাকা। এটা হচ্ছে সংশোধন। আর সঠিকভাবে হিসাবভুক্ত করার জন্য যে জাবেদাটা আমরা দিব সেটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট 2,000 টাকা, প্রাপ্য হিসাব ক্রেডিট 2,000 টাকা। দেখো, প্রথমে আমরা সংশোধনের জন্য ব্যাংকে 4,000 দিয়ে ডেবিট করছি, আবার সঠিকভাবে হিসাবটাকে লিপিবদ্ধ করার জন্য আরো 2,000 টাকা দিয়ে ব্যাংকে ডেবিট করছি। তাহলে আমরা তিনটাকে একত্রে, মানে ওই সংশোধনের জাবেদায়ও ব্যাংক ডেবিট, আবার সঠিকভাবে লিপিবদ্ধ করার জন্য ব্যাংক ডেবিট 2,000। তাহলে টোটাল ব্যাংক 6,000 আমরা কেন লিখতে পারি না? তাহলে সংশোধন প্লাস সঠিকভাবে লিপিবদ্ধ দুইটা মিলে আমরা একত্রে একটা জাবেদা দিতে পারি, ব্যাংক হিসাব ডেবিট 6,000 টাকা আর প্রাপ্য হিসাব ক্রেডিট 6,000 টাকা। ঠিক আছে? আমি এই কথাটা এই কারণেই বললাম, কারণ আমাদের করণীয়তে একটা জাবেদা দাখিলা দেওয়ার কথা বলা আছে। 6 নাম্বারটা হয়তো অনেকের বুঝতে একটু কষ্ট হবে, কত টাকা হবে বা জাবেদাটা কি হবে সেটা বোঝানোর জন্য আমি একটু তোমাদের এই যে করণীয় গতে একটা বিষয় আছে, দাখিলা দেওয়ার কথা বলা হয়েছে, যেগুলো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এখানে কিন্তু 6 নাম্বার গরমিলের কারণটা নগদান বইতে লিপিবদ্ধ হয়েছে, কিন্তু ভুলভাবে লিপিবদ্ধ হয়েছে, সঠিকভাবে কিন্তু লিপিবদ্ধ হয়নি। তাহলে ভুলটাকে ফেলে দেওয়ার জন্য সংশোধনের একটা জাবেদা দিব, আর সঠিকভাবে লিপিবদ্ধের জন্য জাবেদা দিব। দুইটা মিলে কিন্তু সংশোধন প্লাস সঠিকভাবে লিপিবদ্ধ দুইটার জন্য জাবেদা কিন্তু একই হচ্ছে। তাই দুইটা মিলেই আমরা একটা জাবেদা দিতে পারি, ব্যাংক হিসাব ডেবিট 6,000 টাকা এবং প্রাপ্য হিসাব ক্রেডিট 6,000 টাকা। আর এটার জন্য আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতেও এই কাজটা করতে পারি। আমরা যদি সঠিক নিয়ম বা বইয়ের যে নমুনা ছকটা গত ক্লাসে শিখেছি সেখানে যদি আমরা দিতাম, তাহলে প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পেলে ব্যাংক যদি সঠিকভাবে ক্রেডিট করে তাহলে আমাদেরও তো সেটা যোগ করার কথা। কিন্তু আমরা যেহেতু এখন উল্টা নিয়মে আছি, আমরা এটা কি করব, মাইনাস করে দেখাবো। 6 নাম্বারটা টোটাল 6,000 টাকা মাইনাস করে দেখাবো। কি লিখবো কথাটা, যে প্রাপ্য হিসাব থেকে প্রাপ্ত চেক যা নগদান বইতে ভুলে 2 বার ক্রেডিট করা হয়েছে অথবা সঠিকভাবে লিপিবদ্ধ হয়নি। ঠিক আছে? তোমরা যেটাই লিখো না কেন টাকার পরিমাণটা হবে 6,000 টাকা এবং এটা বিয়োগের অংশে যাবে, কারণ আমরা উল্টা নিয়মে আছি। আমরা যদি ব্যাংক, এখানে তো বলেনি যে ব্যাংকে লিপিবদ্ধ করা হয়নি বা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, এমন কোনো কিছু লেখা নেই। তার মানে বুঝতে হবে ব্যাংক বিবরণীতে সঠিকভাবে লেখা হয়েছে। ও আচ্ছা, বলা আছে, অথচ ব্যাংক বিবরণীতে যথারীতি ক্রেডিট করা হয়েছে। আমরা যদি ওই নিয়মে থাকতাম তাহলে আমাদের ব্যাংক যেহেতু ক্রেডিট করেছে আমাদেরও সেটা যোগের অংশে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা যেহেতু উল্টা নিয়ম করছি, ব্যাংক সঠিকভাবেই লিখেছে, কিন্তু আমরা উল্টা নিয়মটা যেহেতু করছি আমরা বিয়োগের অংশটা দেখাবো। টোটাল 6,000 টাকা। কি লিখবো, প্রাপ্য হিসাব থেকে প্রাপ্ত চেক যা নগদান বইতে ভুলে 2 বার ডেবিট করা হয়েছে। ঠিক আছে? সরি, ভুলে 2 বার ক্রেডিট করা হয়েছে। তাহলে ক্রেডিটটাকে আমাদের ডেবিট করতে হলে আমাদের তো সেটা ব্যাংক বিবরণ অনুযায়ী যোগ করার কথা, কিন্তু আমরা যেহেতু উল্টা কাজগুলো করছি নিয়ম অনুযায়ী, সংশোধনের জন্য মাইনাস করব প্লাস সঠিকভাবে লেখার জন্য এখানে আমাদের নিয়মের উল্টা কাজটা করে দেখাতে হবে, মাইনাসে দেখাতে হবে। টোটাল 6,000 টাকা। ঠিক আছে? আশা করি তোমরা 6 নাম্বারটা নিয়ে আর তোমাদের কনফিউশন হবে না। আমরা জাবেদা সঠিকভাবে দিব, আর ব্যাংক সমন্বয় বিবরণী যেহেতু আমরা উল্টা উদ্ধৃত্ত দিয়ে শুরু করছি, আমাদের কাজগুলো উল্টাভাবে দেখাতে হবে নিয়মের মধ্যে থেকে। আর 7 নাম্বার, ব্যাংক জমাতিরিক্তের সুদ 5,000 টাকা, নগদান বইয়ে লেখা হয়নি। ব্যাংক জমাতিরিক্তের সুদ এটা একটা খরচ। আমরা যদি সঠিক নিয়ম মতো যেতাম, সেই গত ক্লাসের নিয়ম অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত দিয়ে নগদান বই অনুযায়ী, তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদ যেহেতু ব্যাংক বিবরণীতে খরচ হিসাবে দেখানো হয়, ডেবিট করা হয়, আমরাও তো সেই অনুযায়ী মাইনাস করে দেখাতাম বিয়োগের অংশে। কিন্তু যেহেতু আমরা উল্টা কাজগুলো করছি, ব্যাংক জমাতিরিক্তের সূত্র আমাদের যোগের অংশে এখন দেখাতে হবে। তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদ যা নগদান বইতে লেখা হয়নি, আমরা যোগের অংশে 5,000 টাকা দেখাবো। দেখো, প্রশ্নটা পড়ার সাথে সাথে বা উদ্দীপকটা পড়ার সাথে সাথে আমি কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীতে কোনটা যোগে যাবে কোনটা বিয়োগে যাবে সেই বিষয়গুলো তোমাদের কিন্তু অলরেডি বলে দিয়েছি। তাহলে আমরা এখন করণীয়গুলো দেখব কি কি,
আমাদের করতে বলেছে সেইগুলোর মধ্যে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটা কত নাম্বারে করতে বলেছে, এবং যেহেতু কোনো পদ্ধতি উল্লেখ আছে কিনা, যদি উল্লেখ না থাকে তাহলে আমাদের বুঝতে হবে যেহেতু একটা উদ্বৃত্ত দেয়া 1 নাম্বার তথ্যটায়, তাহলে আমরা একক জের বা প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবো। আর যদি 2টা উদ্বৃত্ত দেয়া থাকতো 2 বই অনুযায়ী, যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এত, আবার ব্যাংক বিবরণী অনুযায়ী সেই উদ্বৃত্ত যেটা হওয়ার কথা ছিল ব্যাংক জমার উদ্বৃত্ত ওইটা না হয়ে আরেকটা হলো, অর্থাৎ 2টা বইয়ের সেম উদ্বৃত্ত কিন্তু পরিমাণ আলাদা, যদি ভুল উদ্বৃত্তগুলো 2টা বইয়ের দেয়া থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতাম যে উভয় জের সংশোধনী পদ্ধতিতে করতে হবে। কিন্তু এখানে যেহেতু 1 নাম্বার তথ্যে একটা জের দেওয়া আছে, গড়মিলের একটা উদ্বৃত্ত দেওয়া আছে, তাহলে আমরা বুঝবো এটা একক জের বা প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে। এখন দেখি আমরা করণীয়গুলো কি কি এবং কত নাম্বারে ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলেছে। আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্টের যে পেজটা আছে, বোর্ড কর্তৃক প্রদত্ত যে পেজটা, সেখানে অনেকগুলো কলাম আছে। আমরা যদি কলামগুলো দেখতে চাই, সেখানে প্রথম কলামটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নং, দ্বিতীয় কলামটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, তৃতীয় কলামটা তোমাদের হয়তো বা শিখন ফল, বা এখানে দেওয়া আছে তোমাদের কি বলে, তোমাদের তৃতীয় কলামটা দেওয়া আছে হচ্ছে শিখন ফল বা বিষয়বস্তু। ঠিক আছে, আর মানে হচ্ছে যে তোমরা এই অ্যাসাইনমেন্টটা করার পর কি কি শিখতে পারবে বা কি কি বিষয় তোমরা স্টাডি করলে এই সলিউশনটা করতে পারবে। তারপর আছে নির্দেশনা, সংকেত, ধাপ, পরিধি। তোমরা অনেকে এই নির্দেশনাটাকে করণীয় মনে করো। আসলে আমি বিগত যে অ্যাসাইনমেন্টগুলোতে যেগুলো দেখেছি, যেখানে তোমাদের ওই রুব্রিক্স অনুযায়ী মান বন্টন করে দেওয়া, যে কিভাবে করলে তোমরা 4 পাবে, কিভাবে করলে তোমরা 3, 2, 1 পাবে, সেখানে রুব্রিক্স অনুযায়ী মান বন্টনের আগের যে কলামটা, নির্দেশক যে কলামটা আছে, সেই কলামেই কিন্তু তোমাদের করণীয়গুলা একদম ক্লিয়ার করে মানে লেখা আছে। তাই নির্দেশনা কলামটা আমরা ফলো করলেও আমরা সমাধান করব কিন্তু নির্দেশক কলাম অনুযায়ী। ঠিক আছে, নির্দেশনা দেওয়া আছে যে এইভাবে তোমরা করতে পারো, কিন্তু সবচেয়ে বেশি 100% ক্লিয়ার করে দেওয়া আছে এই নির্দেশক কলামে। তাহলে আমরা চোখ বন্ধ করে এই নির্দেশক কলামের যে করণীয়গুলো সেগুলোর দিকে এখন তাকাই। আর বাকি যে কলামগুলো সেগুলো শিখন ফল, নির্দেশনা, ওগুলো আপাতত স্টপ রাখি। আমরা নির্দেশক কলামগুলো সমাধানের জন্য হেল্প পাবো কোথা থেকে, সেগুলো আমরা শিখন ফল বা নির্দেশনা, সংকেত, ধাপ, পরিধি, সেখান থেকে আমরা হেল্প নিতে পারি, কিন্তু আমরা কাজগুলো করব এই কলাম অনুযায়ী। ঠিক আছে, আর প্রথম যে কলাম অ্যাসাইনমেন্ট নাম্বার, সেখানে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট নংটা, আর দ্বিতীয় যে কলাম অ্যাসাইনমেন্ট কলাম, সেখানে দেওয়া আছে তোমাদের উদ্দীপকটা। ঠিক আছে, এই যে এই কথাটা লিখে উদ্দীপকটা বা প্রশ্নটা দেওয়া আছে। এখন নির্দেশক কলামে করণীয় কতে বলা আছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য। এখন আমরা কয়টা উদ্দেশ্য লিখব? আমাদের বইতে হিসাব বিজ্ঞান প্রথম পত্র বই আমরা টপিক নাম্বার 3.02 যদি দেখি, সেখানে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য আছে অনেকগুলো। এখন আমাদের এখানে কয়টা উদ্দেশ্য আমরা লিখব সেটা কিন্তু ক নাম্বারে বলা নেই যে নির্দিষ্ট করে কয়টা লিখব, কিন্তু রুব্রিক্স অনুযায়ী যেখানে মান বন্টন করা আছে, যেখানে 4, আমাদের টার্গেট থাকবে সর্বোচ্চ নাম্বার পাওয়া, তাই না? তাহলে যেখানে 4 নাম্বার দেওয়া আছে মান বন্টনের রুব্রিক্স অনুযায়ী, সেখানে দেখবে লেখা আছে যে যদি 4টি উদ্দেশ্য সঠিকভাবে লিখো তাহলে 4 পাবা। তাহলে সেটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা 4টি উদ্দেশ্য লিখলেই হবে। তাহলে আশা করি তোমরা ক নাম্বারটা করতে পারবে। ঘ নাম্বারটাও একইভাবে বলা আছে নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গড়মিলের কারণ। এই গড়মিলের কারণগুলো কিন্তু আমি গত ক্লাসে বা প্রথম ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি, যে সময় আমি 3য় অধ্যায় শুরু করেছি। ঠিক আছে, সেটা তোমরা পাবে বইয়ের টপিক নাম্বার 3.04। আমি কিন্তু এটা ক্লাসে আলোচনা করেছি, বিগত ক্লাসে বা তার আগের ক্লাসে আলোচনা করেছি। আশা করি এটা লিখতে তোমাদের কোনো সমস্যা হবে না বা বুঝতে। আর এখানে কয়টা গড়মিলের কারণ লিখবো, আমাদের অনেকগুলো গড়মিলের কারণ আছে। সেখানেও তোমরা রুব্রিক্স এর মান বন্টনে যাবে, যেখানে সর্বোচ্চ মান তোমাদের টার্গেট থাকবে 4, সেখানে লেখা আছে দেখবে যে যদি তোমরা 6টি কারণ সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা কিন্তু 4 পাবে। তাহলে আমরা বুঝতে পারছি সর্বোচ্চ আমরা 6টি লিখলেই হবে, 6টি কারণ। গ নাম্বার বলা আছে সহায়ক তথ্যের ভিত্তিতে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেন সমূহের দাখিলা। দাখিলা বলতে আমরা কি বুঝি? দাখিলা বলতে আমরা সহজেই বুঝি যে যেই লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, আমাদের উদ্দীপকে যে তথ্যগুলো দেয়া আছে 7টা তথ্যের মধ্যে
যেই 1 নাম্বার তথ্য তো কোনো লেনদেন না, এটা একটা উদ্বৃত্ত। যেই 2 থেকে 7 পর্যন্ত গড়মিলের যেই 6টা কারণ দেয়া আছে, যে বিষয়গুলো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, সেগুলো নিয়ে এখানে দাখিলা দিতে বলেছে। তোমরা কিন্তু ভুল করে আবার ওই নির্দেশনা বা সংকেত ধাপ পরিধির কলাম থেকে দেখে যে নগদান বইতে দাখিলা দেওয়া যাবে এরকম একটা কিছু লেখা আছে, আমি দেখলাম যে নগদান বইতে লেনদেন লিপিবদ্ধকরণ এরকম একটা নির্দেশনা কলামে দেওয়া আছে। তোমরা আবার এটা মেনটেন করো না, এটা নগদান বই করতে হবে না আমাদের এখানে। যেহেতু সরাসরি বলা আছে দাখিলা দিতে হবে, তাহলে বইয়ে কিন্তু তোমাদের এই নিয়মটা আমি তোমাদের পড়িয়েছি বই থেকে 3.07, যেই বিষয়গুলো নগদান বইতে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলোর দাখিলা যেগুলো নগদান বইতে দেওয়ার ক্ষেত্রে লাগে, যে জাবেদাগুলো, অর্থাৎ আমরা মুখে মুখে প্রত্যেকটা লেনদেনের জাবেদা করে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করি। তাহলে নগদান বইতে লিপিবদ্ধকরণের জন্য ব্যাংক সংক্রান্ত বিষয়ের যে জাবেদা বা দাখিলাগুলো আমরা দেই, সেই নিয়মগুলো মাথায় এনে আমরা বইয়ের নিয়ম টপিক নাম্বার 3.07 ফলো করে এই উদ্দীপক থেকে খুঁজে বের করব কোন কোন গড়মিলের কারণগুলো বা কোন কোন লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। সেই লেনদেনগুলো নিয়ে আমরা গ নাম্বারে কি করব, জাবেদা দিব। আর যেহেতু এখানে বলা আছে দাখিলা দিতে, তাহলে অবশ্যই আমরা জাবেদা দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবো আমাদের ব্যাখ্যা দিতে হবে। আর রুব্রিক্স অনুযায়ী তোমরা 4 নাম্বার যেখানে দেওয়া আছে সেখানে সর্বোচ্চ তোমরা দেখো রুব্রিক্স এর 4 যেখানে মান, সেখানে ক্লিয়ার করে বলা আছে যথাযথ 4টি দাখিলা সঠিক হলে, অর্থাৎ এখানে 4টি জাবেদা যদি আমাদের সঠিক হয়, আমরা যদি ব্যাখ্যা সহ সঠিকভাবে 4টা লেনদেনের জাবেদা দিতে পারি, তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের 6টা গড়মিলের কারণের মধ্যে 4টা লেনদেন আছে যেগুলোর জাবেদা হবে। ঠিক আছে, এখানে বলাই আছে 4 নাম্বার যেখানে রুব্রিক্স এর মান বন্টন করা আছে সেখানে ক্লিয়ার করে বলাই আছে 4টি দাখিলা সঠিক হলে, তাহলে বোঝাই যাচ্ছে আমাদের জাবেদা দিতে হবে 4টি লেনদেনের যেগুলা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে আমরা উদ্দীপক থেকে খুঁজবো কোন কোন লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি বা ভুলবশত ভুল করে লিপিবদ্ধ হয়েছে, সঠিকভাবে লিপিবদ্ধ হয়নি। সেখান থেকে তোমরা খুঁজে বের করতে পারবে তোমাদের 3 থেকে 4, 5, 6, 7 এই 4টা দাখিলা। দেখো তোমাদের এখানে 4 নাম্বার থেকে লেখা আছে যে এত টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, 5 নাম্বারে লেখা আছে যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, 6 নাম্বারে লেখা আছে যে নগদান বইতে ভুলবশত ক্রেডিট করা হয়েছে 2বার, অর্থাৎ ব্যাংক বিবরণীতে সঠিকভাবে লেখা হয়েছে কিন্তু নগদান বইতে সঠিকভাবে লেখা হয়নি। তাহলে বুঝতে হবে এটাও নগদান বইতে সঠিকভাবে জাবেদা হয়নি, তাহলে 6 নাম্বারেরও জাবেদা হবে, 7 নাম্বারও নগদান বইতে লেখা হয়নি। তাহলে 4, 5, 6, 7 একদম ক্লিয়ার, এই 4টা লেনদেনের জাবেদা দাখিলা হবে এবং অবশ্যই আমরা ব্যাখ্যা সহ জাবেদা দিব এবং সঠিক অ্যামাউন্ট, আমি 6 নাম্বারের জন্য কিন্তু সঠিক অ্যামাউন্ট বলে দিয়েছি এবং কি জাবেদা হবে সেটাও কিন্তু শুরুর দিকে বলে দিয়েছি। বাকি যে 4, 5 এবং 7 বলিনি সেটা তোমরা এই টপিক নাম্বার ফলো করেই কিন্তু সহজে দিতে পারো, খুবই সহজ, তোমরা নিজেরাই করতে পারবে। অর্থাৎ নগদান বই করার সময় আমরা মুখে মুখে যে জাবেদাগুলো করি, ব্যাংক হিসাবকে ডেবিট করি কখন ব্যাংক হিসাবকে ক্রেডিট করি, আর কোন হিসাবকে তার বিপরীতে নিয়ে আসি, সেগুলো কিন্তু লেনদেন দেখলেই বোঝা যাবে। যেমন 4 নাম্বার, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক লভ্যাংশ আদায় করলে কি হয়, ব্যাংকে টাকা বাড়ে, ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট, এটা কিন্তু এই টপিক নাম্বারে আছে। 5 নাম্বারে প্রদেয় হিসাবে এত টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়েছে, মানে ব্যাংকে টাকা কমে গেছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, কাকে টাকা পরিশোধ করা হয়েছে, প্রদেয় হিসাবকে, তাহলে প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 6 নাম্বার তো আমি বলেই দিলাম, ব্যাংক হিসাব ডেবিট 6,000 টাকা আর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট 6,000 টাকা। ব্যাখ্যা কিন্তু প্রত্যেকটা জাবেদার সাথে দিতে হবে। আর 7 নাম্বার হচ্ছে ব্যাংক জমাতিরিক্তের সুদ, এটা একটা খরচ, তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদ ডেবিট, আর এটার কারণে ব্যাংক থেকে টাকা কমে যায়, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাখ্যা দিবে সঠিকভাবে। তাহলে 4টা জাবেদা কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে, তোমরা সঠিকভাবে জাবেদা করবে, জাবেদার ছক আঁকবে, শিরোনাম দিবে এবং এখানে যেহেতু তারিখ দেওয়া নেই, ক্রমিক নাম্বার দেয়া, আমরা জাবেদার ছকে কিন্তু তারিখ কলামটা উল্লেখ রাখবো, তারিখ লিখবো। আমরা ক্রমিক নামগুলো তারিখের কলামে ক্রমিক নংগুলো দিতেও পারি, নাও দিতে পারি, ব্ল্যাঙ্কও রাখতে পারি, কোনো সমস্যা নেই। অথবা তারিখের কলামে আমরা 30 জুনটাও ইউজ করতে পারি, কিন্তু আমরা কখনোই শিরোনাম কলামের নামগুলো ক্রমিক নাম্বার প্রথম কলাম কিন্তু ক্রমিক নং এটা লিখবো না। আমাদের জাবেদার প্রথম কলাম কিন্তু তারিখ, যতই ক্রমিক নাম্বার দেওয়া থাকুক, অঙ্কের মধ্যে যত যাই দেওয়া থাকুক, আমাদের জাবেদার কলামের শিরোনামগুলো কিন্তু সঠিক থাকবে, সেম থাকবে, ঠিক আছে। এবং অবশ্যই আমরা জাবেদার শুরুতে শিরোনাম দিব। আর ঘ নাম্বার বলেছে সহায়ক তথ্যের ভিত্তিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করুন।
তাহলে আমাদের এখানে যেহেতু কোনো পদ্ধতি উল্লেখ নেই এবং একটা উদ্বৃত্ত দেওয়া গরমিল ভুল একটা উদ্বৃত্ত দেওয়া যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ এত, তাহলে আমাদের সেই সেই উদ্বৃত্ত দিয়ে শুরু করে আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তে পৌঁছাতে হবে সমন্বয়ের মাধ্যমে। তাহলে যেহেতু একটা জের দিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের কাজ শুরু করতে হবে, তাহলে আমরা প্রচলিত বা একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করব, ঠিক আছে। এবং আমরা যে নমুনা ছকটা শিখেছি বইতে, যে নমুনা ছকটা দেওয়া, তার উল্টা কাজগুলো কিন্তু এখানে করতে হবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো এবং প্রত্যেকটা বিষয় আমি এত মানে তোমাদের জন্য সহজ করে দিয়েছি যে কোথায় কোনটা পাবে, কিভাবে করতে হবে। আশা করি তোমাদের সলিউশন করতে কোনো সমস্যা হবে না। আর এই ঘ নাম্বার তোমরা যেন করতে পারো সহজভাবে, সেজন্য আমি তোমাদের বই থেকে একটা অঙ্ক চুজ করেছি যেটা অনেকটা এই অ্যাসাইনমেন্টের মতো, বা অ্যাসাইনমেন্টটা করতে অনেকখানি হেল্প করবে, বা অনেকগুলো লেনদেন আছে সেগুলো সেই উদাহরণের মধ্যে যেগুলা এই টপ এই অ্যাসাইনমেন্টের মধ্যেও আছে। 3-4টা একদম কমন পাবে, সেম না হোক, অ্যামাউন্ট সেম না হোক, কিন্তু লেনদেনগুলো ওই রকম। তাহলে আমি তোমাদের জন্য তোমাদের বইয়ের উদাহরণ 32 চুজ করেছি, যেটা তোমাদের অ্যাসাইনমেন্টের মতো অনেকখানি অঙ্কটা। এবং সেখানে করণীয়গুলোর মধ্যে দ্বিতীয় করণীয়টা আছে নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনগুলোর জাবেদা দাও। অর্থাৎ তোমাদের এটার সাথেও মিলে যায় এবং এটার সাথেও মিলে যায় তোমাদের বইয়ের উদাহরণ 32। ঠিক আছে, তোমরা 2019 সালের বইটা যে ফলো করছো, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, সেখানে তোমরা তোমাদের 437 পেজ খুলতে পারো। ঠিক আছে, উদাহরণ 32, 437 পৃষ্ঠা, 2019 সংস্করণ বই। তোমরা তো হিসাব বিজ্ঞান প্রথম পত্র বই এখন খোলা আছে তোমাদের সামনে, সেখানে 2019 সংস্করণে 437 পৃষ্ঠায় উদাহরণ 32 খুললে দেখতে পাবে যে অঙ্কটা, সেটাও এই উদ্দীপকের মতো, অ্যাসাইনমেন্টের উদ্দীপকের মতো, যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দিয়ে শুরু, এবং অনেকগুলো লেনদেন আছে যেগুলো এই অ্যাসাইনমেন্টের উদ্দীপকে দেয়া আছে। ঠিক আছে, অনেকখানি মিলবে, হয়তো 2-1টা মিলবে না, কিন্তু এখান থেকে তোমরা হেল্প পাবে যথেষ্ট। এবং করণীয় খ এবং গ কিন্তু এই তোমাদের দুইটা করণীয়র সাথে মিলে যায়, নিয়মের সাথে মিলে যায়, তোমরা করতে পারবে, হেল্প নিয়ে করতে পারবে। তাহলে আমরা প্রশ্নটা পড়ি উদাহরণ 32-এর। 2014 সালের 31 ডিসেম্বর তারিখে এস ট্রেডার্সের নগদান বই এবং ব্যাংক বিবরণীর গরমিলের কারণগুলো নিম্নরূপ। 1 নাম্বার দেয়া আছে রোমান 1, নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ, যেটা 31 ডিসেম্বর 2014, 90,000 টাকা। অর্থাৎ আমাদের উদ্দীপকেও কিন্তু 30 জুনে একটা ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ দেয়া আছে নগদান বই অনুযায়ী। আচ্ছা, 2 নাম্বার বলা আছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 10,000 টাকা এখনো আদায় হয়নি। এরকম আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত কিন্তু আমাদের চেক দেওয়া আছে উদ্দীপকে, সেটা হচ্ছে তোমাদের আদায়ের জন্য যেটা দেওয়া সেটা হচ্ছে 3 নাম্বার, তোমাদের 3 নাম্বার উদ্দীপকের 3 নাম্বার যে লেনদেনটা দেওয়া আছে গরমিলের কারণ, সেটা কিন্তু বইয়ের 2 নাম্বার, এখানে উদাহরণে 2 নাম্বারে দেওয়া আছে, তোমরা সেটা দেখেও করতে পারো। 3 নাম্বার ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 10,000 টাকা নগদান বইতে লেখা হয়নি, সেটাও কিন্তু তোমাদের উদ্দীপকে আছে, উদ্দীপক 4 নাম্বারে আছে, এখানে এটা মিল পাবে। টাকার অ্যামাউন্ট হয়তো মিলবে না, কিন্তু তথ্যগুলো কাছাকাছি। রোমান 4, বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। আর 1/7/14 তারিখে বিনিয়োগকৃত 12% হারে 1 লাখ টাকা, অর্থাৎ 1 লাখ টাকার উপর আমরা যেহেতু বছরের মাঝামাঝি সময় বিনিয়োগ করা হয়েছে 12% হারে 6 মাসের সুদ ধরে, সেটা আমরা নগদান বইতে যেহেতু লেখা হয়নি ব্যাংক বিবরণীতে ক্রেডিট করেছে, অর্থাৎ আমাদের সঠিক নিয়ম অনুযায়ী যোগ করার কথা, কিন্তু আমরা এটা বিয়োগের অংশে দেখাবো কারণ আমরা উল্টা নিয়ম করছি। ব্যাংক বিবরণীতে যেগুলা পরিমাণ বৃদ্ধি করবে সেগুলো এখানে আমরা মাইনাস করবো, কারণ আমরা উল্টা কাজগুলো করছি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দিয়ে করছি। তারপরে 5 নাম্বার ব্যাংক জমাতিরিক্তের সুদ এত টাকা ধার্য করা হয়েছে নগদান বইতে লেখা হয়নি, এই তথ্যটা কিন্তু আমাদের লাস্টের তথ্যে আছে এই অ্যাসাইনমেন্টের। তারপর রোমান 6, 16,000 টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে এটা আমরা আমাদের উদ্দীপক, অ্যাসাইনমেন্টের উদ্দীপকের 2 নাম্বার যে গরমিলের কারণ, সেখান থেকে কিন্তু সেখানে কিন্তু আমরা এটা পাবো। সেখানে 2টা চেকের কথা বলা আছে, ইস্যুকৃত চেক, সেখান থেকে একটা ব্যাংকে উপস্থাপিত হয়নি, সেটার হেল্প কিন্তু আমরা এই রোমান 6 থেকে নিতে পারি। তারপর রোমান 7, প্রদেয় হিসাবে 7,000 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে এটা আমাদের উদ্দীপকেও কিন্তু, অ্যাসাইনমেন্টের উদ্দীপকে 5 নাম্বারে আছে, সেটার জন্য কিন্তু আমরা হেল্প পেতে পারি। জাস্ট
6 নাম্বারেরটা একটু আমাদের বোঝার বিষয় ছিল, সেটা কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমাদের অ্যাসাইনমেন্ট করতে সমস্যা হবে না। এখন করণীয় ক বলেছে ব্যাংক কর্তৃক ক্রেডিট মেমোরেন্ডামে লিখিত টাকার পরিমাণ নির্ণয় করো। এটা আমাদের অ্যাসাইনমেন্টের জন্য তেমন একটা প্রয়োজন না, তাই আজকে এটা করাচ্ছি না। কিন্তু পরবর্তী ক্লাসে আমি এই চ্যাপ্টারটা যেহেতু কন্টিনিউ করব, পরবর্তী কোনো একটা ক্লাসে হয়তো এরকম একটা অঙ্ক থেকে আমি ক খ গ তিনটাই করিয়ে দিব। কিন্তু ক্রেডিট মেমোরেন্ডাম আমরা জানি এখানে কি, ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে যেগুলা ব্যাংক যে বিষয়গুলোকে ক্রেডিট করে, অর্থাৎ যেগুলো জমার পরিমাণ বাড়ায়, যে বিষয়গুলো যে লেনদেনগুলো ব্যাংকে জমা টাকার পরিমাণ বৃদ্ধি করে, ব্যাংক যেগুলোকে ক্রেডিট করে সেগুলোই ক্রেডিট মেমোরেন্ডাম দিয়ে সেই বিলের দ্বারা ব্যাংক বিবরণীতে ব্যাখ্যা করা হয়, সিএম দিয়ে ব্যাখ্যা করা হয়। তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক যেগুলোকে ক্রেডিট করে, যে বিষয়গুলোকে যেগুলোকে বৃদ্ধি করে আর কি, যে বিষয়গুলো ব্যাংকের টাকার পরিমাণ বৃদ্ধি করে অর্থাৎ ব্যাংক ক্রেডিট করে, সেটাই ক্রেডিট মেমোরেন্ডামে দেখাতে হয়, ব্যাখ্যা দেখাতে হয়। তাহলে এখানে ক্রেডিট মেমোরেন্ডামের বিষয় হলো দুইটা, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় আর লভ্যাংশ আদায়, সেটা আমরা দেখাতে পারবো। আর বিনিয়োগের সূত্রে আমরা 1 লাখ টাকার উপর 12% হারে ধার্য করবো 6 মাসের সুদ, সেটা তোমরা উদাহরণ 32 ক নাম্বার করণীয় দেখে করতে পারবে। খ নাম্বার নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। এই যে এমন লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেন সমূহের দাখিলা দাও যেহেতু বলা আছে, তাহলে বুঝতে হবে আমাদের জাবেদা দিতে হবে। আমি জাবেদাটা তোমাদের আর বোর্ডে করিয়ে দিচ্ছি না, আমি বই থেকেই বুঝিয়ে দিচ্ছি যে এখানে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি কোন কোন লেনদেন একটু আমরা প্রথমে আগে বের করে নিব। ঠিক আছে, আমাদের নগদান বইতে লিপিবদ্ধ হয়নি উদাহরণে এখানে দেখা যাচ্ছে 3, ঠিক আছে, রোমান 3 উদাহরণ অনুযায়ী। আর উদ্দীপক অনুযায়ী আমাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী যে 4টা আমি তো বলে দিলাম 4, 5, 6, 7, কিন্তু এখানে উদাহরণ অনুযায়ী যেগুলো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি রোমান 3, তারপর রোমান 4, রোমান 5, তারপর হচ্ছে রোমান 7, 4টা লেনদেন আছে এখানে যেগুলা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এই 4টা লেনদেনেরই কিন্তু জাবেদা দেয়া আছে, তোমরা সমাধানে গেলে দেখতে পারো। রোমান 3 ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 10,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। আমরা কিভাবে লিখবো? লভ্যাংশ আদায় করলে ব্যাংকে টাকা বাড়ে, ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট। দেখো প্রথম জাবেদা কিন্তু সেটাই দেওয়া হয়েছে। আর এখানে তারিখের কলাম কিন্তু উল্লেখ করা হয়েছে, জাবেদার শিরোনাম দেওয়া হয়েছে, জাবেদার কলামগুলোর নাম সঠিকভাবে লেখা হয়েছে, তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সুতরাং আমরা যখন করব অ্যাসাইনমেন্টের সলিউশন আমরা কিন্তু এই নিয়মগুলো মেনটেন করব। আর এখানে কিন্তু ক্রমিক নাম্বার দেওয়া আছে, কিন্তু তারিখের কলামটা কিন্তু সমাধানে গিয়ে ব্ল্যাঙ্ক রাখা আছে, তোমরা এইভাবে করলেও হবে। ঠিক আছে, তাহলে প্রথম যে লেনদেন যেটা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, সেটা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, সেটার জাবেদা আমরা কি দিব? ব্যাংক হিসাব ডেবিট, কারণ নগদান বইতে গেলে আমরা ব্যাংককে ডেবিট করব। আর লভ্যাংশ আয় হিসাব আমরা বিবরণের কলামে নগদান বইতে লিখবো, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট, এবং টাকাটা আমরা সেভাবে লিখবো। আর ব্যাখ্যাটা দিব ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হিসাবভুক্ত হলো। ঠিক আছে, তারপর রোমান 4 বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে, নগদান বইতে লেখা হয়নি। ক নাম্বারে আমরা বিনিয়োগের সুদ ক্রেডিট মেমোরেন্ডামে দেখানোর সময় বের করেছি, বিনিয়োগের সুদ আমাদের বের হয়েছে 60,000 টাকা। আমাদের 1 লাখ টাকার 12% অর্ধ বছরের 60,000 টাকা বের হয়েছে, সেটার জন্য আমরা দিতে পারি ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংকে যেহেতু টাকাটা জমা হয়েছে, ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা নগদান বইতে ব্যাংকে যখন বাড়াই ব্যাংককে ডেবিট করি, ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, বিনিয়োগের সুদ হিসাবভুক্ত হলো। এরপর তৃতীয় লেনদেন যেটা ব্যাংকে নগদান বইতে জাবেদা দেওয়া হয়নি, সেটা হচ্ছে রোমান 5 ব্যাংক জমাতিরিক্তের সুদ, যেটা নগদান বইতে দেখানো হয়নি 6,000 টাকা। তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদ যখন আমরা নগদান বইতে দেখাই, আমরা ব্যাংক জমাতিরিক্তের সুদ খরচ আর ব্যাংকে টাকা কমে যায়, এজন্য ব্যাংকে ক্রেডিট করি। তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট আর ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব হবে ডেবিট। ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাবভুক্ত হলো ব্যাখ্যাটা। ঠিক আছে, তাহলে আমরা ব্যাংক সুদ বা ব্যাংক জমাতিরিক্তের সুদ ডেবিট লিখতে পারি আর ব্যাংক হিসাব ক্রেডিট লিখতে পারি, কারণ ব্যাংকে টাকা কমে যাচ্ছে। এগুলো কিন্তু নগদান বই করার ক্ষেত্রে যে জাবেদাগুলো দিই আমরা নরমালি, সাধারণ জাবেদা যেভাবে আমরা করি সেগুলোর জাবেদা। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে প্রদেয় হিসাবে টাকা পরিশোধ করেছে ব্যাংক, অর্থাৎ ব্যাংক থেকে টাকা কমে গেছে, আমরা নগদান বইতে সেটা কিভাবে দেখাবো? ব্যাংককে আমরা ক্রেডিট করব, কারণ ব্যাংক টাকা পরিশোধ করেছে। আর কে পাচ্ছে টাকাটা? গ্রহীতাকে প্রদেয় হিসাব, পাওনাদার। তাহলে প্রদেয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক কর্তৃক পরিশোধিত প্রদেয় হিসাব হিসাবভুক্ত হলো।
ঠিক আছে, এভাবে আমরা লিখে জাবেদাটা ক্লোজ করতে পারি। তাহলে আশা করি তোমরা এই বইয়ের এই উদাহরণের হেল্প নিয়ে তোমরা অ্যাসাইনমেন্টটা সলিউশন করতে পারবে, এবং জাবেদাগুলো আমি উদাহরণ ছাড়াও আমি বলে দিয়েছি, তোমরা আসলে আমি যতটুকু বুঝতে পারছি তোমরা করতে পারবে, করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে না, কারণ অলরেডি বইতে উদাহরণ আছে এবং সেগুলো নিয়ম টপিক গুলো আমি লিখে দিয়েছি, আমি নিজে বলে দিয়েছি, সেভাবে তোমরা করতে পারবে। এরপর বইয়ের যে গ নাম্বার ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো 2014 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য, এখানেও আমাদের সহায়ক তথ্যের ভিত্তিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের কথা বলা আছে। তাহলে আমি উদাহরণ 32-এর যেই ব্যাংক সমন্বয় বিবরণীটা করা আছে সেটা আমি তোমাদের জন্য করে দেই, তাহলে তোমাদের এই অ্যাসাইনমেন্টের ব্যাংক সমন্বয় বিবরণী করাটা অনেকখানি সহায়ক হবে তোমাদের জন্য, এই উদাহরণের অঙ্কটা করে দিলে বা উদাহরণটা যদি তোমরা ভালোভাবে বোঝো। ঠিক আছে, তাহলে তোমরা সামনে খাতা নাও এবং তোমরা কত নাম্বার অঙ্কটা করছো সেটা তোমরা খাতায় একবার প্র্যাকটিস করো, তাহলে খাতায় তোমরা এই অ্যাসাইনমেন্টের অঙ্কটাও প্র্যাকটিস করে তারপর তোমরা ফাইনালি অ্যাসাইনমেন্টটা সঠিকভাবে করতে পারবে। স্টুডেন্টস, তোমরা উদাহরণ 32-এর করণীয় গ যেটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ, সেটা একটু খেয়াল করো। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের নমুনা ছকটা শিখেছি। প্রথমে শিরোনাম দিতে হবে। উদাহরণ 32 আমি সহায়ক উদাহরণ লিখেছি, যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট 3-এর জন্য হেল্পফুল হবে, সেজন্য আমি সহায়ক উদাহরণ বইয়ের 32 নাম্বারটা গ নাম্বার সমাধান করে দিচ্ছি। ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে করবে তোমরা যাতে হেল্প পেতে পারো সেজন্য করা। এখান থেকে তোমরা এরকম ভাবে নিয়ম দেখে বা এরকম পদ্ধতিতে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশনটা একদম লাস্টের ঘ নাম্বার যে সলিউশন সেটা তোমরা করতে পারবে। তবে কিন্তু এটা অ্যাসাইনমেন্টের অঙ্ক না, আমি অ্যাসাইনমেন্টের জন্য সহায়ক উদাহরণ লিখেছি। তোমরা বইয়ের 32 নম্বর উদাহরণটা খুলবে, খুলে সে প্রশ্নটা পড়ে তারপরে করণীয় গ দেখবে, এটা করতে বলেছে আমরা সেটা করছি। এস ট্রেডার্স ব্যাংক সমন্বয় বিবরণী 2014 সালের 31 ডিসেম্বর তারিখের, এভাবে আমরা শিরোনামটা দিব। আর আমরা নমুনা ছকে দেখেছি বিবরণের কলাম থাকে, টাকার কলাম থাকে দুইটা। নমুনা ছকে গত ক্লাসে আমি যে নিয়মটা শিখিয়েছি, আমরা নিয়ম অনুযায়ী গত ক্লাসে শিখেছিলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ নগদান বইয়ের ডেবিট পক্ষ যেটা হবে ব্যাংক বিবরণীরও সেটা ডেবিট পক্ষ যদি হয় সেটা দিয়ে যদি শুরু হয় তাহলে ওই বিষয়গুলো যোগ হবে আর ওই বিষয়গুলো বিয়োগ হবে, আমরা নমুনা ছকে যেটা শিখেছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উল্টা উদ্বৃত্তটা দিয়ে অর্থাৎ অপোজিট উদ্বৃত্তটা দিয়ে এখানে শুরু করা হচ্ছে, যেটা আমরা নমুনা ছকে শিখেছি যে নিয়মটা, তার বিপরীত উদ্বৃত্তটা দিয়ে সমন্বয়ের কাজটা শুরু করতে হচ্ছে। তাহলে আমার নোট অনুযায়ী যেটা আমাদের ফলো করতে হবে যে বিপরীত উদ্বৃত্ত দিয়ে শুরু হয়, আমরা যে নিয়ম দিয়ে নমুনা ছকটা করেছি তার উল্টা উদ্বৃত্ত অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিয়ে শুরু করেছিলাম, তাহলে যে যে বিষয়গুলো যোগ হতো সেখানে এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দিয়ে যদি শুরু হয়, উল্টা উদ্বৃত্ত দিয়ে শুরু হয়, তাহলে যোগের বিষয়গুলো বিয়োগে চলে যাবে, বিয়োগের বিষয়গুলো যোগে চলে আসবে। অর্থাৎ ওই নমুনা ছকের যেগুলো যোগে ছিল সেগুলো এখানে এই নিয়ম এই উদ্বৃত্ত দিয়ে শুরু হলে বিয়োগের অংশে যাবে, আর যেগুলো ওখানে বিয়োগের অংশে ছিল সেগুলো এখন যোগের অংশে চলে যাবে, কারণ উদ্বৃত্তটা হচ্ছে আমাদের নমুনা ছকের বা নিয়মের ছকের উল্টা উদ্বৃত্ত, বিপরীত উদ্বৃত্ত আর কি। তাহলে আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দিয়ে যদি শুরু করি, আমাদের সমন্বয়ের কাজ করে করে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ততে পৌঁছাতে হবে। এখানে ডেবিট ক্রেডিট কোনো বিষয় না, একই উদ্বৃত্ততে আমাদের পৌঁছাতে হবে। অর্থাৎ নগদান বই অনুযায়ীও যদি ব্যাংক জমাতিরিক্ত হয় তাহলে অপর বিবরণী অনুযায়ীও সেই একই উদ্বৃত্তে আমাদের সমন্বয়ের মাধ্যমে পৌঁছাতে হবে এবং সেটার পরিমাণ কত সেটা নির্ণয় করতে হবে। তারা এখানে যেহেতু কোনো পদ্ধতি উল্লেখ নেই, আমরা একক যে বা প্রচলিত পদ্ধতিতে করছি। উদাহরণ 32-এ বলা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 90,000 টাকা। উল্টো উদ্বৃত্ত যেহেতু আমাদের নিয়মের বিপরীত উদ্বৃত্ত দেয়া, তাহলে আমরা এখানে যোগে নিয়ে আসবো সেই বিষয়গুলো যেগুলো আমরা গত ক্লাসে নমুনা ছকে বিয়োগের অংশে ছিল, যে বিষয়গুলো সেগুলো যোগে নিয়ে আসবো। তাহলে যেমন এখানে আমাদের অঙ্কের মধ্যে উদ্দীপকে আছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক এখনো আদায় হয়নি, অর্থাৎ ব্যাংকে টাকা চেক জমা দেওয়া হয়েছে এখনো ব্যাংক আদায় করেনি। তাহলে এটা আমরা এখন নগদান বই অনুযায়ী যেহেতু ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা এখন এটা কি করব, যোগের অংশে দেখাবো। আমরা কিন্তু উল্টা কাজগুলো করছি, আমরা নিয়মের ছকের উল্টা কাজগুলো করছি। তাহলে এটা আমরা
যোগের অংশে দেখাবো, এটা আমাদের উদ্দীপকে 2 নম্বরে দেয়া আছে, এটার পরিমাণ হচ্ছে 10,000 টাকা। আবার ব্যাংক জমাতিরিক্ত সুদ যা নগদান বইতে লেখা হয়নি, এটা সমন্বয় বিবরণীতে আমাদের ওই নমুনা ছক অনুযায়ী বিয়োগ করার কথা, কিন্তু ব্যাংক টাকা কমিয়েছে, এখন আমরা সেটার উল্টা কাজটা করব, আমরা যোগ করে দেখাবো। ব্যাংক জমাতিরিক্ত সুদ নগদান বইতে লেখা হয়নি, আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে এই উদ্বৃত্ত অনুযায়ী যোগ করে দেখাবো, ঠিক আছে? 6,000 টাকা। 3 নম্বর হচ্ছে ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের অর্থ পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক টাকা কমিয়ে দিয়েছে, কিন্তু আমাদের যেহেতু উল্টা উদ্বৃত্ত, আমরা এখানে যোগ করে দেখাবো, ঠিক আছে? বিপরীত বইয়ের নগদান বই থেকে আমরা যদি ব্যাংক বিবরণীতে পৌঁছাতে যাই, তাহলে এই ব্যাংক জমাতিরিক্ত উদ্বৃত্ত দিয়ে শুরু করলে যে বিষয়গুলো ব্যাংক আসলে যোগ করে সেগুলো এখানে মাইনাস করতে হবে, আর যেগুলো ব্যাংক মাইনাস করে সেগুলো এখানে যোগ করতে হবে, ঠিক আছে? এরকম হচ্ছে বিষয়টা, কারণ উদ্বৃত্তটা এখানে উল্টা। ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের অর্থ পরিশোধ 7,000 টাকা, ব্যাংক মাইনাস করেছে, কিন্তু আমাদের প্লাস করে দেখাতে হবে, আমরা প্লাসে রেখেছি যোগে। আর এটা আছে উদ্দীপকে 7 নম্বর তথ্য। আমাদের যোগের বিষয় এই 3টাই ছিল, আমরা 3টা যোগ করলে আমাদের ফল আসে 23,000 যোগফল। তাহলে এই 90,000 এর সাথে আমরা 23,000 যোগ করে নামাই 1,13,000 টাকা। এখন আমরা বিয়োগের অংশে বা বাদের অংশে যাই। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, যেগুলো এখন ব্যাংক যেই টাকাগুলোকে বাড়াবে, কারণ আমাদের ব্যাংক জমাতিরিক্ত আমাদের নেগেটিভ ফিগার যেহেতু, তাহলে আমাদের নেগেটিভ কাজগুলোই করতে হবে। ব্যাংক যেগুলো পজিটিভ করবে সেগুলো আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে, ব্যাংক টাকা বৃদ্ধি করছে, আমাদের মাইনাস করতে হবে। তাহলে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদান বইতে লেখা হয়নি, আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে এটা মাইনাস করে দেখাবো 10,000 টাকা। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদান বইতে লেখা হয়নি, এটাও ব্যাংক প্লাস করেছে, আমাদের মাইনাস করে দেখাতে হবে। এখানে 6,000 টাকা হবে। করণীয় কত একটু কারেকশন করে নাও তোমরা। এখানে উদাহরণ 32, 1 লাখ টাকার 12% আমরা যদি বের করি, 1 বছরে 12,000 টাকা হয়, আর যদি 6 মাসের বের করি তাহলে 6,000 টাকা হয়। করণীয় ক, ক্রেডিট মেমোরের নামে লিখিত যে টাকা, সেখানে 6,000 এর জায়গায় 60,000 লেখা হয়ে গেছে ভুলবশত, তোমরা 60,000 থেকে একটা শূন্য কেটে দাও, কারণ বিনিয়োগের সুদটা হচ্ছে 6,000 টাকা, ভুলবশত 60,000 টাকা লিখেছে, কিন্তু করণীয় কতে কিন্তু যোগফলটা আবার ঠিক রেখেছে 16,000 টাকা, কিন্তু 60,000 এর জায়গায় 6,000 টাকা লিখে নাও, কারেকশন করে নাও। তাহলে আমাদের বিনিয়োগের সুদ হবে 6,000 টাকা। আর লাস্ট হচ্ছে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। ব্যাংকে উপস্থাপিত না হওয়ার কারণে কিন্তু ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, আমাদের এখন টাকা কমাতে হবে, তাহলে এটা আমরা মাইনাসের অংশে, বিয়োগের অংশে রাখছি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 16,000 টাকা। এই কয়েকটাই ছিল আমাদের বিয়োগের অংশের বিষয়। এই 3টা অ্যামাউন্ট যদি যোগ করি, আমাদের টোটাল বিয়োগের পরিমাণ আসে 32,000। আমরা এখানে ব্র্যাকেট দিয়ে মাইনাস ফিগার দেখানোর দরকার নেই, কারণ আমরা এখানে বিয়োগ কথাটা লিখেছি। তাহলে আমাদের যোগ ফল 1,13,000 থেকে এখন 32,000 যদি বিয়োগ করি, আমাদের ফলাফল আসে 81,000 টাকা। এই ফলাফলের নাম কি? এই ফলাফল হচ্ছে যে বইয়ের উদ্বৃত্ত দিয়ে আমরা শুরু করেছিলাম, তা আমরা অপর বইয়ের সেই উদ্বৃত্ততেই পৌঁছাচ্ছি। তাহলে নগদান বই দিয়ে শুরু করেছিলাম, আমরা শেষ করব ব্যাংক বিবরণী দিয়ে। কোন উদ্বৃত্ত দিয়ে শুরু করেছিলাম সেই উদ্বৃত্ত দিয়ে শেষ করব, শুধু বইটা বা বিবরণীর নামটা চেঞ্জ হবে, উদ্বৃত্তের নাম একই থাকবে। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দিয়ে শুরু করেছিলাম, শেষ করব আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দিয়ে। তাহলে 81,000 হচ্ছে আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত টাকার পরিমাণ। তাহলে এভাবে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের অঙ্কটা করবে, এখান থেকে হেল্প নিয়ে নিয়ে এভাবে, আর এই নিয়মই ফলো করে করবে। এখান থেকে একটা এই জিনিসটা হয়তো তোমাদের অ্যাসাইনমেন্টে নেই, সেখানে তোমাদের 6 নাম্বার যে তথ্যটা আমি বুঝিয়ে দিয়েছি সেভাবে তোমরা করবে, যেটা করার কথা। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের অ্যাসাইনমেন্ট করতে কোনো সমস্যা হবে না। আর অ্যাসাইনমেন্টের সুবাদে আমরা এই চ্যাপ্টার থেকে আজকে একটা অঙ্ক এমনিতেও করার কথা ছিল, আমরা অ্যাসাইনমেন্টের সুবাদে একটা অঙ্ক করে ফেলেছি উদাহরণ থেকে। আমরা নেক্সট ক্লাসে আমরা যে নিয়ম শিখেছি নমুনা ছক, সেই নিয়মের মধ্যে থেকে একটা অঙ্ক করব, ঠিক আছে? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দিয়ে, অর্থাৎ নিয়মটা আমরা যেভাবে শিখেছি সেই নিয়মটা প্রয়োগ করা যাবে এমন একটা অঙ্ক আমরা নেক্সট ক্লাসে করব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে সবার সাথে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।